নমস্কার, আমি শাওলি। আমরা আজকে সকলে মিলে আড্ডা দিতে বসেছি। আপনারা এদের সকলকেই চেনেন, হ্যাঁ, গলা দিয়ে চেনেন, কারণ এদের প্রত্যেকেই গলা দিয়েই চেনা যায়, একমাত্র একজনকে ছাড়া। কিন্তু আমরা আজকে বসেছি একেবারে একটা কাজ নিয়ে বিশেষভাবে আলোচনা করতে, এবং অবশ্যই সেটি হলো মহাভারত। কারণ মির্চি বাংলায় ইতিমধ্যেই বেশ অনেকগুলো মাস ধরে আপনারা মহাভারত শুনছেন, এটাকে খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছেন। এবার আজকে আমরা সবাই মিলে বসেছি, আমরা কে কিভাবে এই মহাভারতটাকে ডিল করলাম যদি এভাবে বলি। দেবশ্রী, একদম ডান দিক থেকে আরম্ভ করছি। দেবশ্রী মুখার্জি, মহাভারতের দ্রৌপদী, ভীষ্ম পিতামহ উৎপল সরকার, ওকে বাদ দিচ্ছি আমাদের তো হাত তুলে রাখলাম, আচ্ছা একদম কোনায় সৌম্য, যুধিষ্ঠির, আর উনি হলেন সর্বঘটে সত্যজিৎ সেন, যিনি এখানে কোনোভাবেই মিউজিকে হাত দিচ্ছেন না। আপাতত উনি বিভিন্নভাবে ডাবিং ডিরেকশনের কাজ করছেন। আজকে আমরা জেনে নেব উনি কতটা ডিরেকশন দিয়ে আপনাদের প্লিজ করতে পারছেন। মানে সত্যের নির্দেশেই আমরা চলছি একদম। আগে উৎপলদা আপনার কাছে যাই, আমাকে একটু বলুন, আপনার জার্নিটা অনেক দিন ধরে অন্য রকম ভাবে আকাশবাণী থেকে শুরু করেছেন, সেই জায়গা থেকে মহাভারত করলেন, এবং মহাভারত একেবারে একটা আলাদা ফরম্যাট। কারণ আমরা বারবারই বলে থাকি যে আমাদের এখানে অন্তত প্যাস্টেল এন্টারটেনমেন্টের যে প্রোডাকশন গুলো হয়, আমরা কিন্তু গল্প পাঠ করি না, আমরা ফুললি অ্যাক্ট করি, ভয়েস অ্যাক্টিং একেবারেই। এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, উৎপলদের অনেক প্রশ্ন হয়েছে, এবং সেই প্রশ্নের অনেক নিরসন করার চেষ্টা করা হয়েছে। ভীষ্ম চরিত্রটা করার সময় আপনি একদম প্রথমে কি মাথায় রেখেছেন, কিভাবে ভয়েস দেবেন বলে ঠিক করেছিলেন? প্রথমেই যেটা মনে হয়েছে যে সমস্ত চরিত্রগুলোই খুব ক্লাসিক। ফার্স্ট মনে হয়েছে যেটা আমার, যে কাজ করতে গেলে আমাকে ওই মহাভারতের যে ধ্রুপদী বিন্যাসগুলো আছে সেটাকে আমাকে মাথায় রাখতে হবে, এক। এবং দুই হচ্ছে এখনকার শ্রোতাদের সঙ্গে কমিউনিকেটও করতে হবে। এখন ডায়লগগুলো যেভাবে লেখা হবে বা যেভাবে বলা হবে, এটা খুব চ্যালেঞ্জিং ছিল। এটা প্রথম থেকেই খুব চ্যালেঞ্জিং ছিল যে ওইটাকে আমি খুব স্বাভাবিক কি করে বলবো। সত্য পরিচালক আমার খুব ভালো পরিচালক, এবং আমাকে বারবার কেটে কেটে বিষয়টাকে ধরিয়েছে যে উৎপলদা এইভাবে আসুন বা এইভাবে বলুন। এবং এটা নিয়ে শাওলির সঙ্গে, শাওলি তো পরিচালক হিসেবে তো আর কিছু বলবার নেই। মানে আর একটা ব্যাপার হচ্ছে যে এইখানে এই মহুলে ঢুকে যা করেছি সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং আজও শিখি, প্রতিনিয়ত শিখি। মানে ওই অভ্যাসের মধ্যে দিয়ে শিখতে হয়, মানে শেখাটা তো শেষ হয় না কখনো। এই ভীষ্ম চরিত্রটা করতে গিয়ে কিন্তু আমি অনেক কিছু শিখেছি। আপনি বোধহয় ভয়েস ডেলিভারির কথা বলছেন। একদমই। এইখানে সৌম্য তোমার কাছে আসবে, এই যে উৎপলদা বললেন যে ধ্রুপদী বিন্যাসটা, সেই ধ্রুপদী গপ্পটা যেটা কিনা আজও সমানভাবে প্রযোজ্য, প্রাসঙ্গিক, সেটা করতে গিয়ে তোমার কখনো মনে হয়েছে যে মানে ভয়েস ডেলিভারি নিয়ে কোনো কনফিউশন? মানে আমি একদম সত্যি কথা বলছি, মানে শুরুতে আমার তো নিউজ ব্যাকগ্রাউন্ড, তো যখন আমি তুমি আমাকে যে প্রথম যে জিনিসটা দেওয়া হয়েছিল, যে স্ক্রিপ্টটা পড়ে বলার কথা হয়েছিল, আমি জানতাম না চরিত্রটা কি, আমি যেমন ছিল তেমন পড়ে দিয়েছি। ওটা যে যুধিষ্ঠির সেটা আমি পরে জানতে পেরেছি। তারপরে আসার পর আমি শুনলাম যে এটা মহাভারত হচ্ছে, যুধিষ্ঠির হচ্ছে। যখন অ্যাকসেপ্টেড হলো তখন আমি জানলাম যে যুধিষ্ঠিরের পার্টটা করতে হবে। তো শুরুর দিকে বেশ সমস্যা খানিকটা হচ্ছিল। প্রথমত তো হচ্ছে যে অবশ্যই মহুয়াদি যেভাবে লিখেছে সেই লেখাটা যদি ঠিকঠাক ভাবে পড়া যায় তাহলেই অনেকটা কাজ হয়ে যায়। পরে আমি যেটা বুঝতে পারছিলাম যে আমাদের যেহেতু একটু আবেগ থেকে বাইরে খবর বলার ক্ষেত্রে যেটা হয় সাধারণত সেরকম ভাবেই আমরা শিখে এসেছি, এবার সেটা থেকে যখন আবেগ দিয়ে কথা বলতে হচ্ছে তখন একটু সমস্যা হচ্ছিল। কিন্তু সেখানেও সত্য আমার হাত ধরেছে এবং তারপরে একদম খুব সুন্দর ভাবে শিখিয়েছে। এবং আমি নিজে শুনছিলাম, মানে যখন প্রথমবার এলো আমার নিজেরই মনে হচ্ছিল হ্যাঁ এখানটা তো ঠিক এরকম হলে হবে না, অন্যরকম ভাবে কর। তুমিও আমাকে অনেকটা হেল্প করেছো, ইন্দ্রাণীদিও আমাকে কিছুটা বলেছে। তো আস্তে আস্তে তারপরে এই ডায়লগ ডেলিভারি গুলো, তারপরে যখন দেখলাম কমেন্টে বলছে যুধিষ্ঠিরের গলা ভালো লাগছে, তবে যুধিষ্ঠিরের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে প্রচুর গালাগাল খেতে হয় ধর্মের পথে চলতে গিয়ে। মানে কেউ বলবে না যে
ধর্মপুত্র যুধিষ্ঠির, আজকের দিকে দাঁড়িয়েও কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির, এটাই বলবে এটা ব্যঙ্গাত্মক ব্যাপার একদম। এই জায়গাটাতেই আমি আবারও একটুখানি উৎপলদার কাছে আসবো, যে আমরা এই কথাগুলো যেটা ও বললো যে ধর্মপুত্র যুধিষ্ঠির, এটা আবার ভীষ্মের প্রতিজ্ঞা, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ যে বড় বড় কাজগুলো একটা পুরো এত বড় একটা যুদ্ধের দিকে টেনে নিয়ে গেল গল্পের বুনটটাকে নিয়ে, সেইটাকে আমরা খুব সংকীর্ণ অর্থে, কখনো কখনো ব্যঙ্গাত্মক অর্থে আমরা এটা খুব আজকাল ব্যবহার করি। এই যে বড় জিনিসকে এটা কি চেপে খাটো করে ছোট করে বেঁটে করে দেওয়া, এই যে ব্যাপারটা, এটা কি কোথাও কোনোভাবে সমস্যা সৃষ্টি করে? না, আমি ভীষ্ম হিসেবে ভীষ্মের সেই প্রতিজ্ঞাকে তো আর মানে খাটো করে দেখবো না নিশ্চয়ই। একটা রাজধর্ম পালনের জন্য সিংহাসন রক্ষার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রাজধর্ম পালন করা, এবং এই রাজধর্ম পালন করতে গিয়ে ভীষ্মকে তার চলার পথে যা যা করতে হয়েছে সেটা তিনি করেছেন। এমনকি সিংহাসনের পায়ের কাছে বসে পড়া, অর্থাৎ রাজ অনুশাসনকে কোনোভাবে অমান্য না করা। উনি তো রক্ষক ছিলেন, উনি তো বলেছিলেন ওর প্রথম এবং শেষ কাজ ছিল আমি সিংহাসনটা হস্তিনাপুরে রক্ষা করব। রক্ষা করতে করতে উনি তো অনেক জায়গায় চুপ করে থেকেছেন, মানে বিশেষ করে বেশিরভাগটাই একটা সময়ের পর থেকে উনি পুরো চুপ নীরব, কিন্তু যেটা উনি অনেকটা পাল্টে দিতে পারতেন, প্লটটাকে ঘুরিয়ে দিতে পারতেন খেলাটাকে। সেক্ষেত্রে রক্ষক যখন দাস হয়ে গেল, একটা বেশ হাত জোর করে বসার মতো, সেই জায়গাটাতে কি মনে হয় এত নীরবতা কেন? না, আমার কাছে কিন্তু দাস খুব একটা মনে হয়। আচ্ছা, আমার যেটা মনে হয়েছে যে ভীষ্ম যেটা করছেন বা করাচ্ছেন ব্যাসদেব, যেটা মানে ভীষ্ম চরিত্রের মধ্যে দিয়ে ভীষ্মকে যেভাবে এস্টাবলিশড করছেন উনি, তাতে করে পুরোটাতেই আমার মনে হয়েছে যে উনি রাজধর্ম রক্ষার জন্য যা খুশি করতে পারেন, এবং যেটা উনি মনে করবেন এখানে চুপ থাকাটা শ্রেয়, সেখানে উনি চুপ থাকবেন, এবং যেখানে রাজার অনুশাসনে অন্যায় কিছু ঘটছে উনি বুঝছেন, কিন্তু রাজ অনুশাসন সেটা আমাকে মানতে হবে। যুদ্ধটা না করাতেও পারতেন, মানে বন্ধ করতে পারতেন, হয়তো পারতেন, ব্যাসদেব সেটা করাননি বিশ্বকে। ঠিক সেম ভাবে মানে মানে তুমিও যেটা বললে ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্ম রক্ষার জন্য, কিন্তু তুমি বলে একদম যদি সরাসরি আসি এখানে, তোমার কি মনে হয় নিজেকে হেরে দিয়েছেন আগে পাশা খেলায়, হেরে যাবার পরে সেই ক্যারেক্টারটা কি করে তার স্ত্রীকে বাজি রাখেন, এটা কি সম্ভব? ব্যক্তিগতভাবে তো আমার পক্ষে এটা মানা সম্ভবই নয়। মানে যুধিষ্ঠির যেটা করেছে ধর্ম রক্ষার খাতিরে মানলাম, কিন্তু পরবর্তীতে যখন ক্যারেক্টারে আরো ঢুকছি, যখন যুধিষ্ঠিরের চরিত্রটা সম্পর্কে জানছি, আমি যে কথাগুলো বলছি অবশ্যই সেগুলো মহাভারতেরই কথা যুধিষ্ঠির বলছে। যুধিষ্ঠির একটা কথা, বিশেষ করে আমি দ্রৌপদীর সঙ্গে একটা পর্ব আছে যেখানে যুধিষ্ঠির এবং দ্রৌপদীর মধ্যে কথোপকথন হচ্ছে, এবং যুধিষ্ঠিরকে বারবার দ্রৌপদী বলছে যে তুমি কি করে এটা করলে, তুমি আমার স্বামী, তুমি কিভাবে এভাবে একটা ভরা সভায় আমার এরকম অপমান চুপ করে সহ্য করলে। তখন যুধিষ্ঠির কিন্তু বলছে যে আমি দৈবের উপর বিশ্বাস রেখেছি, এবং যুধিষ্ঠির আরো একটা কথা বলছে যে ধৈর্য ধরতে। যুধিষ্ঠিরের ব্যাপারটার মধ্যে একটা ধৈর্য জিনিসটা রয়েছে, এটা আমি আরো বেশি একটু উপলব্ধি করি এই কারণে, কারণ আমি এই মুহূর্তে আমার জীবনের এমন একটা ফেজে রয়েছি যেখানে কিন্তু আমার আশপাশটা কিছুদিন আগেই খানিকটা বদলে গিয়েছে। আমি যেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছিলাম সেখান থেকে খানিকটা পাল্টে গেছে, এবং সেখানেও আমি কিছু মানুষের সঠতা দেখেছি। আমি সেখানেও দেখেছি যে কিছু কিছু মানুষ কিভাবে এক কোণে ঠেলে দিতে পারে, এবং মিথ্যা এগিয়ে যায়, সত্য পিছিয়ে যায়, এই বিষয়গুলো হয়েছে। আর সেই সময় যখন আমি বলছি, তখন যেটা প্রধান আমার সব থেকে বেশি এই যুধিষ্ঠির চরিত্র করতে গিয়ে আমার মনের উপলব্ধি হচ্ছে, এবং যেটা সাহসও যোগাচ্ছে, সেটা হচ্ছে ধৈর্য। এবং যেখানে কৃষ্ণ কিন্তু বারবার যুধিষ্ঠিরকে বলছে যে তুমি ধর্মপথে চলেছ, তোমার কখনো কোনো অমঙ্গল হবে না, তুমি অবশ্যই তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে। কিন্তু মাঝে মাঝে যে ঘটনাগুলো ঘটছে এবং এমন কিছু জিনিস যুধিষ্ঠির করে ফেলছে, সেগুলো মানে আজকের যুগে দাঁড়িয়ে কোনোভাবেই মানা যায় না। কারণ যুধিষ্ঠিরও কিন্তু এইটাকে আটকাতে পারতো কোনোভাবে, কিন্তু আবার যদি আটকে ফেলতো তাহলে কুরুক্ষেত্র হতো না, তাহলে গীতার বাণী আমরা জানতে পারতাম না। সবই তো দৈব। আমি তো এটাই এই মুহূর্তে অনেকটা আমার এটা উপলব্ধি হয়েছে সেই অর্থে। এই যে ও বললো সৌম্য যে দৈব নির্দিষ্ট আগে থেকে, সরাসরি এবার তোর কাছে যেটা জানা দেবশ্রী, সেটা হলো যে সকলে এরা দৈবের অংশ,
সবাই বিভিন্ন ভাবে কোনো না কোনো দেবতার অংশ হিসেবে দেখানো হয়েছে। পুরো মহাভারতটাই একটা সুন্দর আবরণের মধ্যে থেকে, একটা পুরো কেমোফ্লাজের মধ্যে দিয়ে একটা ঘটনা দেখানো হয়েছে, যেটা আজও নানান ভাবে নানান ওয়েব সিরিজ হচ্ছে। আমরা এখনো বলি কুরুক্ষেত্র হচ্ছে যেন চারিদিকে, এবং কুরুক্ষেত্র এক একটা মহাভারত একটা বড় বড় ফ্যামিলি ও কোথাও কোথাও যেন ওই হস্তিনাপুরের কুরু পাণ্ডবেরই একটা প্রতিনিধিত্ব আজও করে যাচ্ছে। যা নেই ভারতে তা নেই ভারতে, এই যে একটা কথা। এবং সেখানে তুই যেটা বলছি সবই দৈব নির্দিষ্ট, দেবতা চেয়েছেন তাই হয়েছে, সেখানে তুই এলি একটা ফুল তেজ নিয়ে, খালি লোককে বলছি যাও তুমি যুদ্ধ করো, যাও তুমি যুদ্ধ করো। এবং এই যে কৃষ্ণকেও তুই একটা সময় দেখিয়ে বলছিস যে আমার বেনি, এই বেনি কিন্তু দুঃশাসন ধরে টেনে নিয়ে গিয়েছিল, ভুলো না মাধব। মানে প্রত্যেককে সারাক্ষণ ইন্সপায়ার করেছিস, কোট অ্যান্ড কোট অনুপ্রাণিত করেছিস যুদ্ধ করতে। মানে এইটা তুই কিভাবে দেখছিস আজকের দিন? এবং যেটা আজকাল মনে হয় খুব, যে মহাভারত শুধু নয়, যে কোনো মহাকাব্য, যে কোনো যুদ্ধে হয়েছে একটা মেয়ের জন্য, মেয়ে ঘটিত ব্যাপার, সেখানে তোর কি মনে হয়? দেখো, মাতৃরূপেণ সংস্থিতা, মেয়েরা তো মায়ের রূপ। তো প্রথমেই গিয়ে লড়াই করব, যুদ্ধ করব, যুদ্ধে নেমে যাব, সেই প্রবণতাটা আমার মনে হয় কোনো মেয়ের মধ্যেই থাকে না। সে মেয়েটা, মানে সেই মেয়েটাকে তুমি যে রূপেই দেখো না কেন, মেয়েদের মধ্যে আমার এটা ব্যক্তিগত ধারণা যে মেয়েদের মধ্যে একটা মাতৃসত্তা জন্ম থেকেই থাকে। এবং যদি একটি মেয়ে 5-6 বছরের মেয়ের একটি বোন বা ভাই জন্মায়, সে কিন্তু তার মার মতন করেই ওই বোনটাকে বা ভাইটাকে আগলে রাখে। হ্যাঁ, তো ওই ছোটবেলা থেকে ওই জিনিসটা থাকে। খুব একটা প্রতিশোধ স্পৃহা মেয়েদের মধ্যে আছে বলে আমার মনে হয় না, যদি না যতক্ষণ না তার আত্মসম্মানে গিয়ে ঘাটা লাগে। এবং তুমি যদি বলো যে মহাভারতের দ্রৌপদী বা রামায়ণের সীতা, কোথাও না কোথাও তাদের আত্মসম্মানে ঘা দেওয়া হয়েছিল, ঘা মারা হয়েছিল, আঘাত করা হয়েছিল, যার জন্য কিন্তু এটাও একটা মেয়েরই রূপ যে যদি সে আঘাত পায় তাহলে কিন্তু সে ভয়ঙ্কর রকম, মানে ক্ষুধার্ত বাঘিনীর থেকেও বোধহয় বেশি তার ক্ষমতা বেড়ে যায়। কারণ ওই একটা মেয়ে যতটাই স্থির ততটাই ভয়ঙ্করী হয়ে উঠতে পারে। শক্তির রূপ, শক্তির সমস্তটাই মেয়েদের মধ্যে। একটা মেয়ে সন্তান জন্ম দিতে পারে, এর থেকে বড় শক্তির পরিচয় আর কি দেওয়া যায়? তো আমার মনে হয় যদি একটা মেয়েকে মাতৃরূপে রাখা হয়, সে যতটাই মমতাময়ী, স্নেহময়ী, যদি তাকে তার আত্মসম্মানে আঘাত করা হয় বা অপমান করা হয়, তাহলে সে যদি মনে করে আমি রুখে দাঁড়াবো, তাহলে পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। এবং এই যে দ্রৌপদীর জন্মটাই হয়েছে কিন্তু একটা প্রতিশোধ স্পৃহা থেকে, তাই তো? যে একটা প্রতিশোধ স্পৃহাটা পরের প্রজন্মের মধ্যে জারিত হয়ে যাওয়া, সেইটা গিয়ে কোনোভাবে তার নিজের জীবনের সঙ্গেও সেটা একটা মানে সে একটা ফেস করছে। তো সেই কুন্তির কাছে গিয়ে কুন্তি যখন ভাগ করে নিতে বলছেন, সেইখান থেকে শুরু হয়েছে। একদম, তুমি সহ্য করছে, মানে এটা কি, মানে কেন, মানে হঠাৎ করে একজন বিয়ে করে নিয়ে এলো, হ্যাঁ, তারপরে তার মা সেটা না দেখেই বলে দিল 5 ভাই ভাগ করে নাও। ধর্মপুত্র সেখানেও যুধিষ্ঠির চুপ, আমি যুধিষ্ঠির আমার প্রচুর অভিযোগ। যুধিষ্ঠির কিন্তু সব মন্দির শুনে সেটাই বলছি যে সেক্ষেত্রেও যুধিষ্ঠির জানাতে পারতো যে কোনো জিনিস বা কোনো খাবার আসেনি যে 5 ভাই ভাগ করে খেয়ে নেবো। সেক্ষেত্রেও কিন্তু দ্রৌপদীকে কোথাও না কোথাও আত্মসম্মানে লাগার কথা। একটা মেয়ে নতুন বিয়ে করে তার হাজবেন্ডের সঙ্গে ঘরে ঢুকছে, বলছে 5 ভাই নিয়ে নাও। এটা যদি আমি আজকের যুগে দাঁড়িয়ে বলি, কোনো মেয়ে এটা কি সহ্য করবে? দাঁড়িয়ে সহ্য করা সম্ভব নয়। বা আমার মনে হয় না তার স্বামীও সহ্য করবে যে 5 ভাই ভাগ করে নাও। হ্যাঁ, তো এটা হয় না। মানে এগুলো এখান থেকে কিন্তু শুরু হয়েছে ওকে অপমান করা। তারপরেও যদি ধরে নিই যে সেটা অনেক বছর আগের কথা, সেই সময় এটা ঘটতে পারতো, আমার মনে হয় দৈব নির্দিষ্ট লিখেছেন। এই স্ক্রিপ্ট তো সবসময় ওই সময়কার বেশ কিছু রিলেটেড ঘটনা থেকেই পুরো ব্যাপারটা। তুমি একটা জিনিস দেখো, যেখানে সীতাকে বলছে অগ্নি পরীক্ষা দিতে, সেখানে দ্রৌপদীর 5টা বর। হ্যাঁ, মানে
মানে কি এটা কি হচ্ছে এগুলো, মানে তাহলে আমি কোনটাকে ঠিক ধরবো? এটার একটা কারণ আছে, দুঃশাসনের বললাম পুরোটাই একটা পৌরাণিক কাহিনীর আধারে, মানে পুরোটাই স্বর্গে ব্যাপার স্যাপার ঘটেছে, সেখান থেকে প্রত্যেকেই একটা অন্য জন্ম জীবন যাপন করতে এখানে এসেছে। আমাদের এই মহাভারতে বলে মহুয়াদি যেমন একটা খুব সুন্দর লাইন লিখেছিল যে দ্রৌপদী আসলে বেশ্যা। হ্যাঁ, তো এই লাইনটাকে এটা আমাদের প্রমোতেও গেছিল। হ্যাঁ, তো তুমি মানে যদি সেইভাবে দেখা হয় তাহলে তো এখানেও দ্রৌপদী অপমানিত। ওই ভরা সভায় দাঁড়িয়ে একজন পতিব্রতা নারীকে যদি এইভাবে অপমান করা হয় তাহলে তার প্রতিশোধ তো কুরুক্ষেত্রই হতো। এটা তো স্বাভাবিক যে ওটা, তার থেকেও বড় কথা ওর বেশিরভাগ স্বামী এত মানে এক একটা জায়গায় এক একজন শ্রেষ্ঠ, তো সেইখানে গিয়ে শুধুমাত্র যুধিষ্ঠির তাকে তাদের ধর্ম মানতে হবে, যদি ওইখান থেকেই অর্ডারটা আগেই আসতো, আদেশটা আগেই আসতো ভাইদের কাছে যে প্রতিশোধ নিতে হবে, তাহলে ওকে পুশ করতে হতো না, ওকে বারবার বলতে হতো না। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু আর্টিস্ট সিলেকশনে কোথাও কোনো ভুল নেই। ঠিক যেভাবে সৌম্য ডেলিভারি, সেই আর এক রকম ভাবে বিশ্ব ডেলিভারি দেখেছেন উৎপলদার কথা বলার, এবং আপনারা দেখতেই পাচ্ছেন শুনতেই পাচ্ছেন মোটামুটি এটা না পিচটা ঠিকই কতটা উত্তেজনা, এই যে ব্যালেন্সটা করা সত্য। এবার আমি তোর কাছে আসি, এটা খুব সুন্দর করে সমস্ত ক্যারেক্টারাইজেশন হলো, এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তুই এদের সাথে একা সম্মুখ সমরে গেছিস। আমি বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু একে অপরকে কেউ কোনোদিন দেখি না, আমরা নিজেদের কাজটুকু করে দ্রৌপদীর সাথে সত্যকেই একমাত্র দেখি। মানে দ্রৌপদীর সাথে তুমুল ঝগড়া হলো, অথচ দ্রৌপদী কখন বলে রেখেছে আমি পরে বলছি, মানে এটা স্বাভাবিক, কিন্তু এই প্রথমেই হয়তো দেখা হলো বা ইন্টারাকশন হচ্ছে সেই অর্থ দেখতে গেলে। সেক্ষেত্রে যাবতীয় ঝগড়া তোমার হয় সত্যর সাথে, তোরও তাই হয়, এবং কাজটা করতে করতেও বলি এই যুধিষ্ঠিরটাকে না আমার এরকম হয় দ্রৌপদী গালাগাল দিচ্ছে আমার। সত্য তোকে জিজ্ঞাসা করছি, তোর কাছে আসি, তুই এই চরিত্রগুলোকে কেমন ভাবে, আমরা জানি সকলেই টেবিলে এরকম করে বসে একটা অদ্ভুত বডি জেস্চারে তুই তাদেরকে ভয়েস নিস, এটা মানে অসীম একটা উদারতা নিয়ে, কিন্তু তবু তাদের যখন তুই কখনো যুদ্ধে হাত ধরে অবতীর্ণ করাচ্ছিস বিভিন্ন সময়, সেগুলোর জন্য তো আগে আমাকে তো অনেক ট্রেনিং নিতে হয়েছে। সে ট্রেনিং এর পর মহারথীরা আমাকে ট্রেন করেছে। হ্যাঁ, মৌমাদি বলেছেন শোন এটা এরকম ভাবে হবে, তুমি বলেছো ইন্দ্রাণী বলেছি, শোন প্রত্যেকটা একটা চরিত্রের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে, যে মানে যুধিষ্ঠির যখন কথা বলবে তার এক ধরনের মানে তার একটা ধরন থাকবে, কারণ হচ্ছে ওখানে তো সবাই রাজা মহারাজারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে, এবার কারোর তো মানে আলাদা করবো কিভাবে, যুধিষ্ঠির এক ধরনের বলার ধরন, ভীম একরকম বলবে, অর্জুন একরকম বলবে, তো সেই পুরো ব্যাপারটাকে নিয়ে ওই রকম ভাবেই আমরা আর্টিস্ট সিলেকশন করেছি। সেটাও তো প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্য তো একদম শুরুতে আমরা আলোচনা করেছি। এবার তুই যখন ভয়েসটা, ওরা যখন ডায়লগ বলছে, এবং তবুও যতটা সম্ভব সরলীকৃত রাখা হয়েছে, মানে যেহেতু এটা অডিও, লোকে যাতে বুঝতে পারেন, তাদের যাতে অসুবিধা না হয়, সব মেনেও যেটা উৎপলদার একদম প্রথম শব্দ, যে একটা তো ধ্রুপদী টাচ রয়েছে লেখাটার মধ্যে, একটু ওল্ড বাংলা, ওল্ড স্কুল বাংলা একটু তো রাখা হয়েছে, সেইটা কি করে তুই ডিল করলি নিজে, এইটা খুব ইম্পর্টেন্ট, এবং উল্টো দিকের মানুষটার সাথে কি করে। আমার প্রথম যেটা শব্দটা, এটা নিয়ে আবার সব থেকে বেশি টেনশন ছিল, আমার প্রথম শব্দ যেটা পেয়েছি আমি বুঝতে পারিনি, এটা হচ্ছে প্রণিপাত। আমি ভাবছি প্রাণপাত, মানে আমি কি প্রাণপাত করবো, আমি দৌড়েছি মহাদেব বাইরে থাকে, আমার খুব ভালো করলি, তুই খুব সরল মনে পড়লি, আমার খুব লজ্জা লাগলো এই ছেলেটাকে, এই সত্যকে আমি তাহলে 2005 সাল থেকে আমরা কি তৈরি করলাম, মানে এদের হাত থেকেও মানে মহাভারত বেরোচ্ছে। প্লিজ কন্টিনিউ দাদা। আমি জিজ্ঞেস করলাম যে এটা প্রণাম লিখলে কি অসুবিধা আছে? হ্যাঁ, ওটা প্রণিপাত অনেকেই বুঝতে পারে, আমি বুঝতে পারি, অনেকে হয়তো বুঝতে পারে না, এটা তো মহাভারত, এখানে তো ওই শব্দগুলো ব্যবহার চলবে না। বলে বাবা এটা খুব কঠিন ব্যাপার, মানে সহজ করে করছি যখন। যাই হোক, ওই প্রণিপাতটা আমার এখনো মনে আছে, তো এটাকে আমি একটা শব্দ শিখলাম, অরতি। হ্যাঁ, আরতি জানতাম, অরতি। আচ্ছা, তো এরকম অনেক কিছু শব্দ আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, তো নতুন নতুন শব্দ শিখেছি। তুই বলালি কি করে?
উন্নতি তো তোর কাজে লাগবে ভবিষ্যতে। অনেক কারেকশন করতে হয়েছে। হ্যাঁ, অনেক কারেকশন। হ্যাঁ, মানে কারেকশন হচ্ছে আর্টিস্ট বলে গেছে প্রাণীপাত। তারপরে যখন আমি পুরো এপিসোড শুনছি, এটা সভ্য বলে এটা ভুল আছে কিছু একটা, কি ভালো করে শোনো, এটা প্রাণীপাত বলেছে, আর্টিস্টকে আবার ফোন করে আসলে প্রণিপাত। কিন্তু আমি বলছি এই যে ভারী ভারী শব্দগুলো নিয়ে একটা কোথাও কোথাও এক একটা স্ট্যান্ডার মতো এক একটা ডায়লগ, এবং আমরা কাউকে আগে স্ক্রিপ্ট দিইনি বাড়িতে, কারণ এটা সম্পূর্ণ মির্চির কন্টেন্ট, এটা কোনোভাবে আমরা কাউকে পার্সোনালি কোনো পাঠাতে পারবো না। একটু মন দিয়ে শুনলেই বুঝবেন যে যেভাবে ভীষ্ম, দ্রোণ, এদের যে কথা বলার ধরন, এদের ডায়লগে যে শব্দ রাখা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই তুলনায় কিন্তু তার পরের জেনারেশন একটু আলাদা। সেটা কিন্তু আমি যখন ভয়েস সিলেক্ট করেছি, আর্টিস্ট যখন বাছা হয়েছে, সেই সময়ও ওইটা কিন্তু মাথায় রেখেই আমাদের করা হয়েছে যে বড়দের যে ফার্স্ট জেনারেশনটা একদম, হ্যাঁ, উৎপল দা, সঞ্জয়, চমৎকার ভাবনা যে জেনারেশনটা পরে। হ্যাঁ, এইটা নইলে এটা তো আমি যে সবসময় জেনারেশন দিয়ে ভেবেছি, আমি তো ভেবেছি আমার ব্যথার জায়গা থেকে, এগুলো আমি এদের দিয়ে কি করে করাবো। কাজেই তখন তো একটা কিছু সব কারণেরই তো একটা পেছনে আর একটা সত্য, কিন্তু মাঝে মধ্যেই আমাদের বলতো, মানে আমাকে মাঝে মধ্যেই বলতো, একটু মডার্ন হয়ে গেল এটা, হ্যাঁ, এটা একটুখানি প্রাচীন, একটু আবহটা তো লাগবে, তবু আছে এক্স্যাক্টলি, মানে শব্দ চয়নে আমরা কিছু কিছু চেঞ্জ করলেও মানে ডায়লগ ডেলিভারিটা অনেকটা হয়তো মডার্ন। এবং আমরা প্রথম থেকে একটু ভেবেও ছিলাম যে একটু আধুনিক ডেলিভারি হবে, কিন্তু কন্টেন্টটা সাপোর্ট করছিল না। যে সময়ে যে গল্প বলা হচ্ছে, যে ঘটনা চলছে, এবং আফটার অল আমাদের মাথার উপরে সত্যি মহাভারত ওই ব্যাপারটা ছিল, এবং আমরা প্রচুর মানে এটা নিয়ে তো মানে পড়াশুনো করা হয়েছে কিভাবে বলা হবে বাংলায় কি রকম। কিন্তু এখানে তোমাকে বলবো আবারও আমি, সৌম্য, যে যেখানে উৎপলদার কথাটা ছেড়েছিলেন যে আবেগ কি করে কন্ট্রোল করব, এখানে ওই সময়কার ওই মানুষগুলো, সেখানে আবেগ তো অতটাও আবেগ হবে না, যেখানে আবেগটা খুব বইয়ে নিয়ে বেরিয়ে চলে গেল, সেখানে আবেগটা কন্ট্রোল করা, সেই দুটোর মধ্যে ব্যালেন্স করলে কি করে? এটা তুমি যেটা আমাকে বললে শুরুতেই, যে একটুখানি দেখে শুনেই তোমাকে নেওয়া হয়েছে, তো আমি এমনিতেই একটুখানি যখন কথা বলি তো একটু স্থির ভাবে কথা বলার চেষ্টাই করি, তো এটা আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে বলে আমার মনে হয় যুধিষ্ঠির ক্যারেক্টারের ক্ষেত্রে। কিন্তু এমন নয় যে আমি অন্যান্য ক্যারেক্টার করতে পারবো না বা অন্যভাবে জিনিসটা বলতে পারবো না, একটা জায়গাতে আটকে কিন্তু এই যে একটা ক্লাসিক্যাল টাচ দেওয়ার জন্য, যেটা সত্য আমি বললাম এর মাঝে মাঝে ধরিয়ে দেয়, এই যে ধরো একটা কথা বলছি, তুমি কি আমাকে বিশ্বাস করো, এটা যেমন মডার্ন হলো, যুধিষ্ঠির যদি বলে তুমি কি আমাকে বিশ্বাস করো, এই যে এই ব্যাপারটা, হ্যাঁ, একটু পজ নিয়ে একটু ছেড়ে দিয়ে এবং একটু গলার গ্রেনটা ইউজ করে এইভাবে আমি প্রথমের দিকে কিন্তু করতে পারছিলাম না, তারপরে যখন বুঝলাম যে না বাকিরা কিভাবে করছে, এক্ষেত্রে আমি প্রত্যেকের ডায়লগ শুনতাম, এবং তোমার ডায়লগ তো অসাধারণ, সঞ্জয় দত্ত, ব্যাসদেব অসাধারণ, এবং একই সঙ্গে বলবো আমাদের যিনি রাষ্ট্র খুব সুন্দর, মানে আমার মানে তার গলার মধ্যে যে তার যে একটা কষ্ট, ছেলে যাতা করে বেড়াচ্ছে কিন্তু নিজে কিছু বলতে পারছে না, একটা স্নেহের জায়গা থেকে আটকে আছে, সেই যে একটা দোলাচলটা গলাটা, এবং অবশ্যই আমাদের বলতেই হয় শকুনির কথা, অগ্নি, কর্ণ, অসাধারণ সমস্ত, মানে সকলের সঙ্গে কাজ করতে পারছি, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের আরো একবার। এই আবেগের জায়গাটায় উৎপলদার কাছে আসি, উৎপলদা এই দুটোকে কিভাবে ব্যালেন্স করলেন? ভয়েস ডেলিভারি, আপনার ডায়লগ গুলো তো বেশ শক্ত বাংলা রীতিমতো। আমি যেদিন এই ভীষ্মের রেকর্ডিং থাকে না, সেদিন ওই দরজাটা দিয়ে ঢোকার সময় যত জ্ঞান আছে যত জ্ঞান আছে, পাণ্ডিত্য আছে, সব ওই দরজাটার বাইরে রেখে এসে আমি ভাবি, আমি শুধু একটা জিনিসই ভাবি যে ভীষ্মর আজকের কন্টেন্টটা এইরকম যাবে। ও যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কথা বলছে, ও শিবিরে বসে কথা বলছে, ও একবার ওই পাণ্ডবদের সঙ্গে নানা মন্ত্রণায় কথা বলছে। আমি প্রথম থেকে ভীষ্মে যেভাবে ভয়েস দিয়ে এসছি, আমাকে এবার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভীষ্ম কি করবে, ওই আবেগটাকে আমি ক্যারি করব কেমন করে। আবেগের একটা না ফ্লো থাকে, এটা আমি মানে অস্বীকার করতে পারবো না। একবার যদি ভেতরে ওটা প্রবাহিত হতে থাকে,
তখন কিন্তু আপনি ও কিন্তু টেনে নিয়ে যাবে তোমাকে, কিন্তু টেনে নিয়ে যাবে। আর একটা ব্যাপার আছে, আপনি যেহেতু প্রচুর পরিমাণে আবৃত্তি করে এসেছেন, তারও একটা ইজি ফ্লো থাকে, একটা অদ্ভুত ফ্লো থাকে। ওরা যেহেতু আবৃত্তির ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো কাজে ওদের সেইটা একটা অন্য অ্যাডভান্টেজ। কিন্তু আপনার ওই অ্যাডভান্টেজটাও, মানে ওটাকে অ্যাডভান্টেজ বলুন, ডিসঅ্যাডভান্টেজ বলুন, যাই বলুন, ওই একটা ধারা আপনার ভেতরেও একটা প্রভাব ছিল। সেইটাকেও আপনাকে যে আস্তে আস্তে ভীষ্ম হয়ে উঠতে হচ্ছে, এবং আপনার যে অনেক রকম কোয়ারিজ ছিল, অনেক কনফিউশন ছিল, কিভাবে ভয়েসটা কোথায় রাখবেন ভীষ্মটা নিয়ে, যেটা ব্যাস নয়, ভীষ্ম কোথায়। আমি দ্রৌপদী দেবশ্রী, আমি তোর কাছে আসবো। আমাকে বল, 5 জন স্বামী, চারিদিকে এত লোকজন, স্টিল তুই কৃষ্ণর কাছে গেছিস, সেটা কেন? যে আফটার অল মাধব, মানে তুমি থাকতে আমার এই হলো। তুই তো এটা অর্জুনকেও বলিসনি, এবং তুই জানিস যে ভীম তোকে ভীষণ ভালোবাসে, তাও তুই সেটা ভীমকেও বলিসনি। ওয়াই কৃষ্ণ? আমার মনে হয় দুটো কারণ। একটা হচ্ছে যে প্রথম থেকেই আমি দেখেছিলাম যে ওরা অনেক বীর হতে পারে, মানে দ্রৌপদী দেখেছিল অনেকটা বীর হতে পারে, কিন্তু ভয়েসটা একজনের কাছে সীমাবদ্ধ। তো মানে 4 ভাই পুরোটাই পরিচালিত হয় যুধিষ্ঠিরের দ্বারা, তো এটা একটা বড় কারণ ছিল। আর একটা জায়গায় দেখেছিলাম কৃষ্ণ বোধহয় প্রচন্ড একটা ভরসার জায়গা, একটা বিশ্বাসের জায়গা। মানে সবসময় যে আমরা আমাদের বিবাহিত জীবনে স্ত্রী একজন তার স্বামীকেই বিশ্বাস করবে বা ভরসা করবে, আর বাইরের কোনো মানুষ তার কাছে ভরসাযোগ্য নয়, এমনটা তো নাও হতে পারে। অর্জুনকেও কতটুকু পেয়েছে, আমি দ্রৌপদী করতে গিয়ে বুঝতে পারলাম যে অর্জুনকে হয়তো ভালোবেসে বিয়েটা করেছিল, কিন্তু অর্জুনকে তো পায়নি। অর্জুনের কাছে নিজের মান অভিমান বলার মতন জায়গাই পাইনি। যদি সেইভাবে, মানে আমি আজকের যুগে যদি দাঁড়িয়ে দেখি, তাহলে ও চলে গেছে একটা করে যুদ্ধ করে, একটা করে বউ বাড়িতে নিয়ে এসেছে। যুধিষ্ঠির পাঠিয়েছে অর্জুনকে, যাও তুমি যুদ্ধ শিখে এসো। বললাম, মানে আমার সব জায়গায়, মানে আজকে যখন থেকে আলোচনাটা শুরু হয়েছে, আজকে আমার পড়েওছে যুধিষ্ঠির। তো মানে আমার মনে হয়েছে যে এবং যখন বস্ত্রহরণ পর্ব চলছে, সেই সময়তেও 5 জন ওরকম শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, 5 জন অসহায় ভাবে বসে আছে, এবং তার স্ত্রীকে চুলের মুঠি ধরে হিড়ির করে টানতে টানতে রজস্বলা অবস্থায় ওই অতগুলো মানুষের সামনে এনে তার বস্ত্র ধরে টানাটানি চলছে, এবং তারা মাথা নিচু করে বসে আছে। এর থেকে অপমানের আর কি হতে পারে? সেই মুহূর্তে যদি মাধবকে ভরসা না করতো, তা কোথায় যেত? সেই সময় উৎপলদা ভীষ্ম ক্যারেক্টারটা কেন তখনও নীরব ছিল? হ্যাঁ, এটা আমি ভাবছিলাম। ভীষ্ম ক্যারেক্টারটা ওই যে বললাম, রাজসভায় বসে সে রাজার অনুশাসনের অপেক্ষাই করবে, যে ওই অনুশাসনের কারণেই ওর চুপ করে থাকা, রাজা বলছে না। বুঝবে, ঠিক এই জায়গাটাতে আমি তোমার কাছে আসবো একবার, সৌম্য, যে ধর্ম রক্ষার জন্য পুরো ঘটনাটা করছে যুধিষ্ঠির, নিজে ধর্মপুত্র যুধিষ্ঠির, কিন্তু কৃষ্ণ এই যুদ্ধটার জন্য এমন অনেক কূটনীতি, এমন অনেক সঠতার আশ্রয় নিয়েছেন, সেটাকে ধর্মপুত্র হিসেবে কি করে যুধিষ্ঠিরের ক্যারেক্টারটা সাপোর্ট করলো? মানে ধর্মের জন্য যুদ্ধ, অথচ অনৈতিক অনেক কাজ হয়েছে সারা মহাভারত জুড়ে, এবং সেটা হয়েছে একমাত্র কৃষ্ণের জন্য। একদম, এইটা আমারও মনে হয় যুধিষ্ঠির ধর্মপুত্র ঠিকই, ধর্মের অনুশাসন মেনে চলা একজন মানুষ, কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণের কথা তাকে শুনতে হচ্ছে, এবং কৃষ্ণই কিন্তু প্রথম সেই মানুষ, সেই ব্যক্তি যে তাকে বোঝাচ্ছে যে ধর্মের জন্য যখন যুদ্ধে নামা হয়, তখন কিন্তু নৈতিকতা সবসময় মেনে চললে চলবে না, তখন কিন্তু তোমাকে সবকিছু সোজাভাবে দেখলে চলবে না, কারণ জীবনটাই এরকম। জীবনের মানেটা অনেকটা যুধিষ্ঠিরকে বোঝায় কৃষ্ণ, যে যদি তুমি সোজাভাবে চলতে থাকো তাহলে কিন্তু তুমি ধাক্কা খাবে। তোমাকে এটা জীবনের মানে কি বলবো, যে স্ট্র্যাটেজি গুলো আছে, কৌশল গুলো আছে, হ্যাঁ, এটা জীবনের চলার পথেই শিখতে হবে যে তোমাকে কি করে, কোন সময় বাঁক নিতে হবে, কোন সময় তোমাকে থমকে যেতে হবে, কোন সময় তোমাকে একটু অন্যভাবে চালিত হতে পারে। তাও ধর্মপুত্র মানে মিথ্যে কথাটা বারবার এড়িয়ে চলার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও তাকে বলতে হয়েছে, বিশেষ করে অজ্ঞাতবাসের সময়। অনেক দর্শক, আমি দর্শকদের কথা বারবার একটুখানি বলতে চাইছিলাম, দর্শকদের কমেন্টস গুলো কিন্তু আমি পড়ি, এবং সেগুলো ভীষণ ইন্সপায়ারিং, মানে সেটা কিন্তু একটা খুব মানে ইন্সপায়ারিং লাগে
যদিও গালাগালি দেয় মাঝে মাঝে যুধিষ্ঠিরকে, যে এত নাকামি করার কি দরকার। একজন বলছে যুধিষ্ঠিরকে একদম দেখতে পারি না। তার মানে তোমার অ্যাক্টিংটা কত ভালো হয়েছে, কত জেল করে গেছে। মানে ঘটনাগুলো তো সেরকম না, আশ্চর্য, আমি নিজেই তো দেখতে পাচ্ছি না যুধিষ্ঠিরকে যে কি করে করছে এরকম ঘটনা। ওইটাই জীবনে চলার পথে যে বাঁকগুলো নিতে হয় সেগুলো কিন্তু কৃষ্ণ শিখিয়েছে, এবং সেটা যুধিষ্ঠির আত্মস্থ করেছে। এবং যুধিষ্ঠির এটাও বুঝতে পেরেছে যে কৃষ্ণ তো স্বয়ং ভগবান, সুতরাং ভগবান যদি কিছু বলে থাকে তাহলে নিশ্চয়ই সেখানে ভুল কিছু হবে না। এই ক্ষেত্রে যেটা বললেন শ্রোতাদের যে ব্যাপারটা, ওইটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি দিদি। মানে বস্ত্রহরণ পর্বটা শেষ হওয়ার পর বস্ত্রহরণের পুরো ক্রেডিটটা আমি দিদিকে দেব, পুরো ক্রেডিটটা আমি, মানে এটা পুরো ক্রেডিট আমি অনুঘটক না। অ্যাকচুয়ালি আমি সেদিন ফ্লোরে আসার পর থেকে, মানে আমি স্টুডিওতে ঢোকার পর থেকে আমি শুধু ওটাই শুনতে শুনতে আসছি, মানে ঢুকছি আজকে বস্ত্রহরণ আছে, বস্ত্রহরণ আছে। আমি এসে বসলাম, আমাকে তপনদা বলল চা খেয়ে নাও, আজকে বস্ত্রহরণ আছে। তো আমি এটা সেদিনকে সারাদিন শুনেছি, এবং ঢোকার পরে আমি সভ্যতাকে বললাম তাহলে যাবো, না দিদি আসবে তারপর বস্ত্রহরণ হবে, দিদি সাক্ষী থাকবে ঘটনাটা। তো এইটা আমি আমার শ্রোতাদের সকলকে বলতে চাই যে এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। আমি ওই কমেন্টস গুলো যখন বস্ত্রহরণের ভুল ধরিয়ে দেন অনেকে, যারা দেখছেন তারা যে কতটা জানে একদম, মানে যে শ্রোতারা শোনেন তারা মহাভারত তাদের পড়া এবং তারা ভীষণভাবে পছন্দ করছেন। এবং আমরা যখন আমি ওই কমেন্টস গুলো, মানে ওই 19-20 পর্বের কমেন্টস গুলো আমার কাছে একটা বিরাট পাওনা। একদম মহাভারতের বাইরে জাস্ট একটা একটুখানি প্রশ্ন করব, তুই তো এতদিন ফুললি শুধু ডাবিং করে এসেছিস, হ্যাঁ, এখানে এই যে ভয়েস অ্যাক্টিং আর ডাবিং এই দুটোর কি কোথাও কোনো তফাৎ বুঝলি? পুরোটাই ডাবিংটা আমি টানা করে এসেছি, টানা। ডাবিং এর ক্ষেত্রে যেটা আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় দুটোরই ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে। ডাবিং এর ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, আমরা ক্যারেক্টারটাকে চোখে দেখতে পাই, এবং ক্যারেক্টারটাকে দেখে আমরা বুঝে গেলাম যে আচ্ছা এই হচ্ছে আমার ক্যারেক্টার, এই তার বয়স। এইবার যেটা আমাদের চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে ওর সিঙ্কটাকে আমাদের সিঙ্কে বসানো, যেহেতু ল্যাঙ্গুয়েজ ডাবিং আলাদা ভাষা থেকে আলাদা ভাষায় যাচ্ছে, ওই বডি ল্যাঙ্গুয়েজটাকে, হ্যাঁ, যদি ভুরু ওঠায় তাহলে আমাকেও সেইভাবেই কথাটা থ্রো করতে হবে, সেই সময় ভুরুটা ওঠে। তো এইটা একটা চ্যালেঞ্জ থাকে যে সিঙ্ক টু সিঙ্ক এক্স্যাক্ট তার ঠোঁটে ঠোঁট বসানো, এটা একটা চ্যালেঞ্জ থাকে, যেটা আমরা ডাবিং এর ক্ষেত্রে পাই না। মনে হয় এই লাইনটা যদি একটু বড় করে বলতে হতো, ইস কি ভালো থ্রোটা দিতে পারতাম, এই যে ইস এতটুকুর মধ্যে এইটা শব্দটা শেষ করে দিয়েছে, আমাদের হচ্ছে না তো, জায়গাটা ছোট করতে হবে, শব্দ কাটো, হয়তো ছোট শব্দ বড় করো, বড় করতে গিয়ে স্ট্রেচ করতে গিয়ে ওটার মজাটাই নষ্ট হয়ে গেল। ওটার টাইমলাইনের মধ্যে এখানে কোনো টাইমলাইন, তোমার নিজে তৈরি। আচ্ছা দ্রৌপদী, তুমি যে ওই সময় কেঁদেছিলে, তোমার কি চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল? একদম কেঁদে ফেলেছে? এটা সাংঘাতিক হয়েছিল। আমার তো কান্নাটা মানে খুব ন্যাচারাল হয়েছে, আমরা সবাই কেঁদেছিলাম ওইখানে। মানে আমি এখানে দাঁড়িয়ে আমি লাস্টের দিকে স্ক্রিপ্ট চোখে দেখতে পাচ্ছিলাম না, আমি এত কেঁদেছিলাম। শাওলিদি ওইদিকে বসে কাঁদছে, সভ্যদা লিটারালি, মানে আমরা রেকর্ডিং করার সময় আমি হঠাৎ বললাম দেবশ্রী একটু অফ কর, উপরে আওয়াজ হচ্ছে। আরে ওটা আওয়াজ ছিল না, উপরের আওয়াজ। সভ্যদা মানে রাগের চোটে ভীষণ ভাবে, মানে ওটা গ্রাজিং করছে, রাগে মানে একটা গ্রাজ আসছে আর কি। আর ওইদিকে শাওলিদি বসে চোখে জল পড়ছে। আর এখানে আমি লিটারালি আমি পরের দিন দুপুরবেলা পর্যন্ত আমি ওই ট্রমাটাই ক্যারি করেছিলাম। মানে পরের দিন দুপুরবেলা পর্যন্ত আমি বেরোতেই পারছিলাম না, আমি এতটাই আমি এতে ছিলাম। ওই দাদা যখন বললেন যে আবেগটা টেনে নিয়ে চলে যায়, আমি কিন্তু সেদিন আর কিছু করিনি। আমাকে জাস্ট দিদি এলো, দিদি ভেতরে ঢোকার পরে আমাকে দিদি বিষয়টা বললো। প্রথমে না আসছিল না ওই জিনিসটা, আমরা তো সারাদিন অনেক কিছুর মধ্যে দিয়ে এসে ফ্লোরে আসি, অনেক কিছু থাকে আমাদের মাথায়। এসে যদি আমাকে বলে তুমি দ্রৌপদী, এখানে সব দাঁড়িয়ে আছে, এবার তোমার বস্ত্রহরণ হবে, ওই জিনিসটা আসছিল না। দিদি এসে বসলো, বসে না আমাকে একটা স্থির পরিবেশ দিল, আমাকে ভাবতে দিল জায়গাটা। এবং দিদি যখন বললো এই পুরো বিষয়টা, এখানে এরা সবাই বসে আছে, এবং তারপর তুই ভাব, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি, তুই তোর হাত পা তুই সব ব্যবহার কর, হাত ব্যবহার কর। ওই যে আমি যখন জায়গাটা পেলাম, এবং আমি ডায়লগ দিদি মহুয়াদির লেখা, মানে সেদিনের লেখাটা পড়ে না আমার আর কিছু দরকার হয়নি। মানে আমার মনে হয়নি যে এরপর আমার ইমোশনের আলাদা দরকার আছে। যদি আমি এমনি রিডিংও পড়তাম
তাও আমি কেঁদে ফেলতাম, ওখানে আমি অ্যাক্ট করছি। তো ওই যে আমি আমার মেন কান্নার জায়গাটা শুরু হয়েছিল যখন আমি মাধবকে ডাকছি, ওখান থেকে আমি কেঁদে ফেলেছি। ওই তারপর তার আগে তো একটা রাগ, হ্যাঁ মানে 19 নম্বর পর্যন্ত আমি কানে হেডফোন দিদি উপাস থেকে বলছি আর রাগ, হ্যাঁ রাগ, কেঁদে ফেলিস না, আরো রাগ, আরো রাগ, কেঁদে ফেলিস না, আরো রাগ। হ্যাঁ এবার আমি খালি শুনতে পাচ্ছি আরো রাগ, এবার যা দেওয়ার, যত রাগ দেওয়ার বার করছি। এবার 20 নম্বর পর্ব থেকে মাধব যখন ডাকছে তখন আমি কেঁদে ফেলেছি, এবং গোটা 20 নম্বর পর্ব যতক্ষণ পর্যন্ত ওর কান্নাটা ছিল ততক্ষণ পর্যন্ত আমি কেঁদেইছি, ওটা আমার কান্নাই ছিল। এবং তারপরে দিদি আমাকে বাইরে নিয়ে গিয়ে ম্যাগি, অমলেট, প্রচুর কিছু খাইয়েছে, চা, কফি, কিন্তু আমি কিছুতেই আর কি এত কাঁপছিলাম যে আমি ওটা বেরোতেই পারছিলাম না। আসলে এটা তো শুধু একটা দ্রৌপদীর রাগ না, আমাদের অনেক অনেক দিনের, এবং আমরা সেটা আমাদের ওই সময়টাও তখন আমরা একটা অদ্ভুত করাও হয়েছিল, খুব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে গেছি। সেই সময়টা বিভিন্ন ভাবে নানান অভিঘাত নিয়েই তো মহাভারত, যার জন্য আজও মহাভারত। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ শুধু একটাই, সবাই কাছে একটাই আমার জানার, যে মহাভারত থেকে তোমাদের টেক অ্যাওয়ে কি, নিজেরা আমরা এই মহাভারত থেকে কিভাবে কি শিখে গেলাম? পিতামহ ভীষ্ম বলুন আগে। আচ্ছা, শেখার কি, শেখার একটা ব্যাপার, কমপ্লিট ম্যান বলে তো কিছু হয় না। মানুষ সারা জীবন ধরে ওই হয়ে ওঠার চেষ্টাটাই করে, এইটাই শেখার। যার জন্য চরিত্রগুলোর মধ্যে কোনো চরিত্রই একেবারে মহৎ বিশাল কিছু নয়, সব চরিত্রের মধ্যে ওই খুঁটিনাটি দোষ, সাদা কালো মিশিয়ে। সৌম্য, মানে মহাভারত তো আমরা ছোটবেলাতে পড়েছি, দেখেছি টিভিতে, কিন্তু এখানে মহাভারতের একটা ক্যারেক্টার প্লে করার জন্য তখন যে ক্যারেক্টারটাকে জানলাম, শুধু যুধিষ্ঠিরকে তো জানলাম না, আমি অন্যান্য ক্যারেক্টার গুলোকেও জানলাম। এবং সেটা জানার পর একটা জিনিসই যেটা টেক অ্যাওয়ে যদি বলতে হয়, তাহলে আমরা কিন্তু এই মহাভারতের যুগ থেকে আজও বেরোতে পারিনি। আজও যেন মানুষের মধ্যে সেই জিনিসগুলো রয়ে গেছে। আর মহাভারত, বিশেষ করে কৃষ্ণের বাণী, সেখান থেকে মুক্তির উপায় বার করে দেয়। সেই জন্য মহাভারত কিন্তু সকলের চিরকালের চিরনতুন বলা হচ্ছে। চিরকালের চিরনতুন, একদম সত্য। প্রথম যেটা হচ্ছে যে আমি ছোটবেলায় দেখেছি মহাভারত, টিভিতে অতটা মনে নেই, তো এখানে অনেক ডিটেলসে জানতে পারছি ক্যারেক্টার গুলো কি, আরো কত কত ক্যারেক্টার আছে, হ্যাঁ সেই সম্বন্ধে জানছিস। ঘটনার পুরো ক্যারেক্টারের পেছনের একটা হিস্ট্রি, হ্যাঁ আবার অনেক মানে ঘটনাগুলো জানছি, নতুন নতুন ঘটনাগুলো, অনেক ক্যারেক্টার যেগুলো আমি জানতাম, সত্যি জানতাম না। এবার সবচেয়ে বড় কথা যেটা জানতে পারছি, অনেক নতুন নতুন শব্দ, যেটা আমি শুরুতেই বলেছি। সত্যি কথা, আজ ওদের নামই সত্য। মহাভারত অনেক বছর আগে শেষ হয়ে গেছে, এটা আমি আগে আমাদের একটা রিলসেও বলেছিলাম, কিন্তু আমরা ওই জায়গাতেই এখনো আজও দাঁড়িয়ে আছি। আজও মেয়েরা একইভাবে অপমানিত, একইভাবে লজ্জিত। তবে সে যুগেও যেটা হয়েছিল, আমার মনে হয় এই যুগেও সেটা হওয়া উচিত। প্রত্যেকটা মেয়ের যদি মাতৃসত্তা থাকে, তাহলে একটা যুদ্ধ হওয়া উচিত, একটা যুদ্ধ হওয়া উচিত, এবং এটা খুব 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 দরকার, ভীষণভাবে দরকার। এই সমাজটাকে বাঁচানোর জন্য মেয়েদের ঘুরে দাঁড়ানোটা ভীষণভাবে দরকার। একদম দ্রৌপদীর মতো কথা। হ্যাঁ, আজকে আমরা এই গল্প এখানেই শেষ করব, এই আড্ডা। আমাদের আরো অনেকে আছেন, আরো অনেক, ওই যেটা আর কি সৌম্য বললো, অনেক রথী মহারথীরা আছেন, আমরা তাদের নিয়েও আবারও বসবো আর একটা কোনো আড্ডায়। ততক্ষণ মির্চি বাংলাতে মহাভারত আগেও যদি না শুনে থাকেন, এখন শুনুন, ওটা সব সময় থাকছে ওদের ইউটিউব চ্যানেলে। প্লিজ 1 নম্বর এপিসোড থেকে সবটা শুনুন, কারণ আমরা বিশেষ কিচ্ছু বাদ দিইনি, এডিট করিনি। মহাভারত যদি শোনেন মির্চি বাংলার, তাহলে এইটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, মহাভারতটা পড়ার মতনই হয়ে যাবে, কিচ্ছু অজানা থাকবে না। থ্যাংক ইউ। সকলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন মির্চি বাংলায় মহাভারত। অবশ্যই সঙ্গে থাকুন আমাদের প্যাস্টেল এন্টারটেনমেন্টের সমস্ত প্রোডাকশনের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।